আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখানে নেই, ঠিক আছে? আপনারা সবাই আমার স্ক্রিন খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আচ্ছা, আজকে কি করব? আমি এখানে লিখে দিলাম একটা চাকরির দরখাস্ত কিভাবে লিখতে হয়, একটি প্রফেশনাল সিভি, পাশাপাশি A4 সাইজ নিয়ে আমরা আজকে শিখব। মার্জিন কিভাবে করতে হয় সেটা শিখব এবং টেবলের ব্যবহার শিখব অল্পের মধ্যে। আমি পূর্বে থেকে একটি দরখাস্ত টাইপ করে রাখছি, সেটা আমি ওপেন করতেছি। জুমটা আমি আরেকটু ছোট করে ফেলি। ওকে, এখানে আপনারা একটা দরখাস্ত দেখতে পাচ্ছেন। একটা দরখাস্তের মধ্যে কি প্রয়োজন? শুরুতে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা কোনো একটা দরখাস্ত টাইপ করার পর এই দরখাস্তটা আমরা কোন সাইজের পেপারের মধ্যে প্রিন্ট করব, এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। তো পেপারের সাইজটা দেখার জন্য আমরা চলে আসবো লেআউটের মধ্যে। লেআউট আসার পর এখানে আমরা একটা সাইজ দেখতে পাই। এখানে আমরা বেশ কিছু পেপারের নাম দেখতে পাই: লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4 সাইজ। বিশ্বে 80% কাজ কিন্তু আমরা সাধারণত A4 সাইজে করে থাকি। অর্থাৎ কম্পিউটারের যাবতীয় যত ধরনের লেখালেখির কাজ করা হয় তার মধ্যে 80% কাজ কিন্তু আমরা A4 সাইজে করে থাকি। বাকি কিছু অন্যান্য কাজ আমরা লিগ্যাল সাইজের মধ্যে করে থাকি। আবার আপনি ধরেন কোর্ট বিল্ডিংয়ের মধ্যে যারা সাধারণত আইনজীবী, ওরা বিভিন্ন মামলা নিয়ে কাজ করে, ওদের কাজগুলো বেশিরভাগ কিন্তু লিগ্যাল সাইজে হয়ে থাকে। তো এই দুইটা সাইজের মধ্যে আমরা যদি একটু পার্থক্য দেখি, তো আমাদের লিগ্যাল সাইজটা হচ্ছে আপনার প্রস্থ 8.5 আর উচ্চতা হচ্ছে 14। A4 সাইজের প্রস্থ হচ্ছে 8.27 আর উচ্চতা হচ্ছে 11.69। তার মানে 11.5 থেকে সামান্য একটু বেশি। লিগ্যাল সাইজ কিন্তু আমাদের প্রায় 2.5 ইঞ্চি লম্বা A4 সাইজ থেকে। ধরুন এই দুইটার একটু যদি পার্থক্য দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। ধরেন আমি গুগল ক্রোম ব্রাউজার এসে এখানে টাইপ করি A4 সাইজ অ্যান্ড লিগ্যাল সাইজ। এরপর আমি ইমেজে ক্লিক করি। এখানে 3টা পেপার সাইজ ওরা দেখাচ্ছে। একটা হচ্ছে লেটার। কম্পিউটারে সাধারণত আমরা যত ধরনের পেপার প্রিন্ট করি সেগুলো হচ্ছে A4 সাইজ। আবার এর বাইরে আমরা কি করি, কিছু কিছু কাজ আমরা লিগ্যাল সাইজে করে থাকি। যেমন ধরেন আমরা জায়গা জমি রেজিস্ট্রি করি, দোকান ভাড়া রেজিস্ট্রি করি। এই কাজগুলো কিন্তু আমরা রেজিস্ট্রি কাজগুলো সাধারণত স্ট্যাম্পের মধ্যে করা হয়। স্ট্যাম্পও কিন্তু আমাদের লিগ্যাল সাইজের কাছাকাছি, সামান্য একটু 19-20 আছে, তবে লিগ্যাল সাইজের কাছাকাছি। আচ্ছা, তাহলে আমরা যখন একটি দরখাস্ত লিখব, আমাদের দরখাস্তের মধ্যে অল্প লেখা থাকে, অত বেশি লেখা থাকে না সাধারণত। তো আপনারা যদি এখানে কতটুকু স্পেস খালি আছে সেই জিনিসটা যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা চলে যাব ফাইল থেকে প্রিন্ট। তো এখানে আমরা দুইটা কাজ করতে পারি। কোনো একটা কাজ কীভাবে প্রিন্ট করতে হয় বাম পাশ থেকে দেখতে পারি। ডান পাশে আমাদের এখানে দেখেন আমাদের পেজটা কিন্তু এখানে দেখানো হচ্ছে আমাদের কাজ কতটুকু হয়েছে। হালকা যদি আমি একটু নিচের দিকে যাই অথবা আমি যদি আরেকটু ছোট করি জুমটা, তাহলে এই যে আমার দেখেন পুরা পেজটা, বলতে গেলে আমার এই পুরা পেজের অর্ধেকই কিন্তু হয় নাই কাজটা।
তো এখন ধরেন আমরা একটা দরখাস্ত লিখলাম, লেখার পর এটা কোনো একটা অফিসে যদি এভাবে যদি সাবমিট করি তাহলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এটা সুন্দর একটা অফিসিয়াল ফরম্যাটে আমাদেরকে সেটিং করতে হবে। লেখাগুলো যেন বয়স্ক মানুষ থেকে শুরু করে যে কেউ পড়তে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন বড়, বড় অফিসে কিন্তু বয়স্ক মানুষ থাকে, ওরা সাধারণত সানগ্লাস ইউজ করে। তো আমরা যদি খুবই ছোট ফন্ট ইউজ করি, সাইজ ইউজ করি তাহলে সেক্ষেত্রে ওনাদের কিন্তু পড়তে অসুবিধা হয়। তো এই ক্ষেত্রে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো একটা কাজ করব, সেই কাজটা ছোট বড় সবাই যেন পাশাপাশি যারা সানগ্লাস ব্যবহার করে তারাও যেন কি পড়তে পারে। এব আ তাহলে আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। তো যেকোনো কাজ সেটিং করার শুরুতে আমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে পেপার সাইজ নির্ধারণ করা। তো যেহেতু আমরা আজকে কম্পিউটার থেকে যে কাজটা করব, অর্থাৎ দরখাস্তটা যে কাজ করবে সেটা হবে আমাদের অবশ্যই A4 সাইজ। আমি এখানে A4 সাইজটা সিলেক্ট করলাম। আমার পেপার সাইজটা কিন্তু নির্ধারণ হয়ে গেল। এরপর আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে আমার মার্জিন। এদিকে দেখেন মার্জিন। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে দেখেন ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন হচ্ছে সাধারণত আমরা একটা কাগজকে ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে পাশাপাশি, আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি এখানে পোর্ট্রেট ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, ওটা রাখলাম। এরপর আমরা চলে আসলাম মার্জিনের মধ্যে। তো এখানে আমরা যদি মার্জিনে খেয়াল করি, এখানে বেশ কিছু মার্জিন আছে। নরমাল, ন্যারো, ব বিভিন্ন ধরনের আমরা এখানে মার্জিন দেখতে পাই। আবার এখানে কাস্টম মার্জিন আছে। ধরুন আমি প্রথমত আপাতত নরমালটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আমরা যে কাজটা করব ফরম্যাটিং এর। তাহলে আমাদের পেপার সাইজ সিলেক্ট হয়ে গেল, মার্জিন সিলেক্ট হয়ে গেল। যদি আমাদের মার্জিন কোনো কিছু বাড়াতে হয়, কমাতে হয় সেগুলো আমরা পরে আবার দেখব। আচ্ছা, এবার আমরা চলে আসি হোম মেনুর মধ্যে। তো এই লেখাগুলোর দেখতে খুবই ছোট। হয়তোবা আমি নিজেও ভালোভাবে বুঝতেছি না, আপনারাও বুঝতেছেন না। তো এইগুলোর সাইজটা কত সেটা আমি আগে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি যেকোনো একটা লাইনের মধ্যে কার্সরটা রাখি তাহলে আমাদের ফন্ট সাইজ বক্সের মধ্যে আমার লেখার সাইজটা দেখা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কত 12। তার মানে আমাদের এখানে যা লেখা আছে সবগুলো 12 সাইজের। এগুলোকে আমরা বড় করার জন্য প্রথমে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। এরপর আমরা লেখার সাইজ থেকে এর চিহ্নতে ক্লিক করে এখান থেকে আমরা 14 করতে পারি, অথবা 16 এবং 14 এর মাঝামাঝি কি আছে 15 আছে। সেটা কিন্তু যেহেতু এখানে নাই, তাহলে আমি কি করব, এখানে আমার কিবোর্ড থেকে টাইপ করে দিব। এরপরে এন্টার প্রেস করব। তো আমার সাইজটা বেড়ে গেল। এরপরেও আমাদের আরো বেশ কিছু জায়গা খালি আছে। আচ্ছা, এবার যে কাজটা করব, আমাদের প্রত্যেকটা লাইন একটার সাথে আরেকটা একদম লেগে আছে। আমরা লাইনের স্পেসগুলো একটু বাড়াই দিব। তো আমরা গত ক্লাসে লাইন স্পেস কিভাবে বাড়াতে হয় সেটা আমরা দেখছিলাম। আমাদের প্যারাগ্রাফ থেকে এই জায়গায় আমরা যদি খেয়াল করে দেখেন লাইন এবং প্যারাগ্রাফ স্পেস দেখা যাচ্ছে। এখান থেকে ধরেন আমি প্রথম অবস্থায় যদি 1.5 করি, তাহলে আবার ধরেন আমার জিনিসটা কেমন হলো আমি একটু প্রিন্টের মধ্যে গিয়ে দেখে আসি। তো প্রিন্টের মধ্যে দেখেন এটাকে এপাশে যে প্রিভিউটা দেখা হয় এটাকে আমরা বলে থাকি প্রিন্ট প্রিভিউ। এখন দেখেন মোটামুটি আমার কিন্তু পেজটা কি কাভার করছে। আরো কিছু হালকা জায়গা আছে, তবে কিন্তু আমার পেজটা কাভার করছে আমার লেখাগুলো। আচ্ছা, আর কিছু কাজ করতে হয়, যেমন ধরেন বিষয় এর উপরে এবং নিচে একটা স্পেস রাখতে হয়। তো সেটার জন্য আমরা এখানে একটা করে এন্টার প্রেস করলাম। এই বিষয়টাকে হাইলাইট করতে হয়, যেমন বোল্ড করতে হয়, আন্ডারলাইন করতে হয়। তো আমি এখান থেকে সেটা করে নিলাম। ওকে, সেটা করার পর এখানে একটু খেয়াল করেন, জানাবেন নিচে আমরা এখানে যে প্যারাটা দেখতেছি এখানে আরেকটা প্যারা আছে, এইখানে আরেকটা প্যারা আছে, 2টা প্যারা আছে। তো এই যে এখানে 2টা প্যারা যে আমরা দেখতেছি, 2টা প্যারাকে যদি আমরা একটু সামান্য যদি স্পেস ব্যবহার করি তাহলে আমাদের এখানে যে প্যারাগুলো এগুলা আলাদাভাবে একটু স্পষ্ট বোঝা যাবে।
এখন প্রত্যেকটা লাইন স্পেসিং সেম, যার কারণে আমাদের প্যারাগুলো শেষের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে হয়তোবা বুঝতে পারবো, অন্যথা আসলে বোঝা খুবই কষ্টকর। তো আমরা প্যারাকে আলাদা করার জন্য যেটা করব, লাইন স্পেসিং অপশন থেকে এখানে আমরা একটা অ্যাড স্পেস প্যারাগ্রাফ এটা ব্যবহার করি। তাহলে এখন আমরা আগের চেয়ে আরও একটু ক্লিয়ারলি প্যারাটা আলাদা করছি সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এই যে আমরা এখানে যে দুইটা প্যারা ইউজ করলাম, তো এই প্যারার প্রত্যেকটা লাইন কিন্তু বাম পাশে সমান আছে। আমরা যদি ডানে যদি খেয়াল করি সেটা কিন্তু ডানে কিন্তু সমান নেই। তো আমরা জানি প্যারা সবসময় ডানে এবং বামে উভয় পাশে সমান রাখতে হয়। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? আমরা জানি এখানে অ্যালাইনমেন্ট আছে, এখান থেকে আমরা লেফট করব না, সেন্টার লেফট অলরেডি আছে, সেন্টারও হবে না, আমাদের হবে জাস্টিফাই অ্যালাইন। তো আমরা সেটা করলাম। ওকে, এরপর এখানে এসে আমি আরেকটা এন্টার প্রেস করলাম, এখানে এসে আরেকটা এন্টার প্রেস করলাম। আমরা যখন এটা প্রিন্ট করব, প্রিন্ট করার পর আমাদের নিজেদের নাম লিখে এখানে স্বাক্ষর করতে হবে। তো স্বাক্ষরের জন্য আমাদের একটু জায়গা রাখতে হবে। এরপর এটাকে একটু আলাদা করলাম, সংযুক্তি একটু হাইলাইট করতে হবে, বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম। এখন যদি খেয়াল করেন আমাদের কিন্তু পুরা কাজটা, অর্থাৎ এখানে আরও দুইটা পয়েন্ট দ্বিতীয় পৃষ্ঠা চলে গেছে। তো আমরা কিন্তু দুই পৃষ্ঠায় করতে পারবো না, আমাদের কাজটা আমাদেরকে এক পৃষ্ঠার মধ্যে করতে হবে। তাহলে চলেন আমি আর একটু দেখে আসি। ফাইল, প্রিন্ট, আমরা যেটা করব, এখান থেকে সিলেক্ট করে একদম উপর পর্যন্ত সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর লাইন স্পেসিং অপশন এসে আমরা এখান থেকে লাইন স্পেসিংয়ে এসে এখান থেকে আমরা মাল্টিপল থেকে 1.3 করে দিব। এরপরে দেখি আমাদের এখানে জায়গা কিন্তু আছে, ঠিক আছে, খুব সুন্দর। আবার যদি আমি যে কন্ট্রোল পি ইউজ করি তাহলে আমরা ওই যে আমি ফাইল থেকে প্রিন্টে ক্লিক করলে যে কাজটা হয়, কন্ট্রোল পি দিয়ে সেম কাজটা আমি করতে পারি। তাহলে দেখেন আমরা খুব সুন্দরভাবে এখানে দরখাস্তটা ফরম্যাট করে নিলাম। তাহলে আমরা কি কি কাজ করলাম? প্রথমে পেপার সিলেক্ট করলাম, এরপর আমি মার্জিন করলাম, দেন এরপরে আমাদের ফন্ট সাইজ যতটুকু করার দরকার ততটুকু করলাম। একটা দরখাস্তের মধ্যে ফন্ট সাইজ সাধারণত 13 নিচেরে 13 এর নিচে কিন্তু যাওয়া উচিত না। 13 এর নিচে যখন আপনি চলে যাবেন তখন আপনার দরখাস্তের লেখা কিন্তু খুবই ছোট দেখাবে। আবার ধরেন আমার এই দরখাস্তের মধ্যে লেখা কিন্তু খুবই অল্প, মাঝে মধ্যে কিছু দরখাস্ত যেগুলোতে কিন্তু অনেক বেশি লেখা থাকে। যেমন ধরেন আমার এখানে আরেকটা দরখাস্ত আছে ইংলিশ, আমি এটা সেটিং করে ফেলি। চলেন দ্বিতীয় পৃষ্ঠায় আসি। দ্বিতীয় পৃষ্ঠায় আসার পর তাহলে আমরা এবার ইংলিশ অ্যাপ্লিকেশনটা ধরলাম, আমি শেষ পর্যন্ত সিলেক্ট করলাম। আরেকটা আমাদের ফন্ট সাইজ কত আছে? 15 আছে, 15 করব না, ইংলিশের জন্য আমরা 13 করলে আমাদের জন্য যথেষ্ট, বা সর্বোচ্চ 14 পর্যন্ত করতে পারবো, 13 অথবা 14 ইংলিশের জন্য। ওকে, ঠিকঠাক আছে। আচ্ছা, জাস্টিফাই করে ফেলি, যেহেতু সিলেক্ট করা আছে। হাই, আহা, আমার উপরে এইগুলো কিন্তু জাস্টিফাই হয়ে গেছে, এগুলো কিন্তু জাস্টিফাই হবে না, এগুলো হবে লেফট অ্যালাইন। এটাও কিন্তু লেফট অ্যালাইন হবে। এখানে একটা এন্টার প্রেস করব, সেম এখানেও হবে। কন্ট্রোল পি দিয়ে বোল্ড করলাম, কন্ট্রোল ই দিয়ে আন্ডারলাইন করলাম, যে কাজটা আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা লিখতেছে কার কাছে? একজন জেনারেল ম্যানেজারের কাছে, এসএন অ্যাডমিনের কাছে। তো যেই চাকরি প্রার্থী বা যে দরখাস্তটা লিখতেছে উনি বিজ্ঞাপনটা কিভাবে পাইলো? এটা হচ্ছে একটা চাকরির বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা পাইলো উনি দা ডেইলি প্রথম আলোতে। তো আমরা এটাকে একটু সিলেক্ট করে বোল্ড করতে পারি। এই ধরনের কিছু জিনিস মাঝে মাঝে একটু হাইলাইট করতে হয়। যেমন এখানে এই জিনিসটা একটু হাইলাইট করতে পারি, ডেট। আচ্ছা, এটা দরকার নেই। আবার ধরেন আমরা এই দরখাস্তের পোস্ট কোনটা ছিল সেই পোস্টটা কিন্তু আমরা কি করতে পারি? হাইলাইট করতে পারি।
ও আগে পূর্বে কিন্তু একটা কোম্পানিতে, গ্রুপ অফ কোম্পানিতে জব করতেছিল। সেখানে তার একটা কি আছে? এক্সপেরিয়েন্স আছে। সেটা আমরা এখানে হাইলাইট করতে পারি। ওক, এন্টার দিলাম। উম এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই। ২ পৃষ্ঠা চলে গেছে। তাহলে আমরা একটা কাজ করি। আমরা পুনরায় আবার মার্জিনটা ক্লিক করি। লেআউটে চলে আসি। মার্জিনে গেলাম। মার্জিন থেকে কাস্টম মার্জিন। আমি শুরুতেই একটা পেপার সাইজের মধ্যে চারপাশে ১ ইঞ্চি করে মার্জিন করলাম। তো এখানে কিন্তু আসলে আমাদের ১ ইঞ্চি করে মার্জিনের দরকার নাই। আমি টপে অর্থাৎ আমাদের পেজের উপরে, পেজের উপরের অংশটাকে আমরা বলে থাকি টপ। টপে আমরা 0.5, 0.5 মানে হচ্ছে 1/2 ইঞ্চি। স্কেলের আমরা যদি ৫ দাগ হিসাব করি তার অর্ধেক আরকি। সরি ৫ দাগ পর্যন্ত 1/2 ইঞ্চি। একইভাবে বটমে যদি খেয়াল করি এখানে আমরা বটমেও 0.5 করে দিব। ডানেও 0.5 করব। তবে বামে সবসময় ১ রাখবো। এটা কেন? ধরেন আমরা যখন দরখাস্তটা একটা অফিসে সাবমিট করব, এই দরখাস্ত কিন্তু আমার ধরেন জব যদি হয়ে যায়, ওনারা সেটা কিন্তু সংরক্ষণে রাখবে। একটা ফাইলের মধ্যে পাঞ্চ করে রাখবে। তো যদি পাঞ্চ করার সময় যদি আমার বাম পাশে কোনো লেখা কেটে যায়, তাহলে দেখতে জিনিসটা ভালো দেখাবে না। এজন্য পাঞ্চ করার জন্য আমরা সবসময় প্রায় ম্যাক্সিমাম কাজের মধ্যে ১ ইঞ্চি স্পেস রাখি বামে। লেফট মানে হচ্ছে বামে। দেন আমি এবার ওকে করে দিই। ওকে দিলাম। ওকে। এবার কিন্তু দেখেন আমি মার্জিনটা একটু কমানোর পর আমার কিন্তু দরখাস্তটা একদম পারফেক্টলি আমার পেজের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যদি প্রিন্ট প্রিভিউটা দেখি তাহলে আমি আবার কন্ট্রোল পি দিলাম। দেখেন আমার বাংলা এবং ইংলিশ, বাংলার জন্য নিচে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, ইংলিশের জন্য মোটামুটি একটু হালকা জায়গা স্পেস আছে। তো এভাবে আমরা যেকোনো একটা বাংলা এবং ইংলিশের দরখাস্ত সেটিং করতে পারবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকটা কাজ করব, জীবন বৃত্তান্ত। মাত্র শুরু করলাম। এভাবে আমরা ধীরে, ধীরে অনেকগুলো কাজ করব। প্রায় ১৫-১৬টার মতো কাজ করব। এই কাজগুলো করলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। না, ওইটা তো শেখার জন্য সময় দিব। আপনি অবশ্যই শিখতে পারবেন। এগুলো আমরা দেখাই দিব। সময় দিব শেখানোর জন্য। আমরা দেখাই দিব আপনি কিভাবে করবেন না করবেন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কাজটা করে ফেলি। আচ্ছা। এরপর ৩ নাম্বার পেজে আমি এখানে দেখেন একটা জীবন বৃত্তান্ত টাইপ করে রাখলাম। এটা আমি যদি এই পেজে করে ফেলতে পারি, কারণ আমার পেজ সেটআপ এবং পেপার সাইজ কিন্তু সেম। ৩ টা কাজের জন্য একই পেপার সাইজ। তো সেজন্য আমি এই ৩ টা কাজ একটা ফাইলের মধ্যে করে ফেলতেছি। তবে আমাদের উচিত একটার মধ্যে না করে আলাদা, আলাদা করা। যেহেতু একটা অ্যাপ্লিকেশন, একটা বায়োডাটা। তাহলে আমিও একটা কাজ করে এটাকে এখান থেকে সরিয়ে ফেলি। এইটুক পর্যন্ত শিফট চেপে ধরে ক্লিক করলাম। এরপরে কন্ট্রোল এক্স চেপে ধরে কাট করলাম। আরেকবার দেখেন। প্রথমে এখানে কার্সরটা রাখলাম। স্ক্রল বার দিয়ে আমি ধীরে, ধীরে আস্তে, আস্তে নিচের দিকে চলে যাচ্ছি। তো আমার যেখানে লেখা শেষ হবে সেখানে আমি ক্লিক করব না। ক্লিকটা করব শিফট চেপে ধরে তারপর। আমাদের কিবোর্ডে একটা শিফট কি আছে। ওটা ধরে নেওয়ার পর আমি যখন এখানে ক্লিক করব তাহলে কি হবে? আমার এখানে তো ৩ টা কাজ আছে। আমার যেটা দরকার আমি শুধুমাত্র সেটা সিলেক্ট করলাম। তাহলে আমার ২ নাম্বার এবং ১ নাম্বার পেজের কোনো সমস্যা হবে না। কোনো কিচ্ছু হবে না। তো যেহেতু আমি আমার যে বৃত্তান্তটা সিলেক্ট করে নিলাম, এবার আমি এটা কি করতে পারি? হোমে এসে কাট করে ফেলতে পারি। নতুন একটা পেজ নিব। নিউ ডকুমেন্টে ক্লিক করব। দেন এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, কারণ এটা করে আমি সেভ করা আবার পুনরায় আরেকবার রিভিশন দিয়ে দিব। সেভ কীভাবে করতে হয় সেটা। তাহলে চলেন, যেহেতু আমি নতুন আরেকটা ডকুমেন্ট নিলাম, আমাকে পুনরায় আবার কি করতে হবে? পেজটা সেটিং করতে হবে। পেপার সাইজ ঠিক করতে হবে। তো লেআউটে চলে আসলাম, সাইজে চলে আসলাম। সাইজে এসে A4 সাইজ সিলেক্ট করলাম। আপনারা একটা জিনিস এখানে লেআউট হয়তোবা দেখতেছেন না? আপনারা যাদের
কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডটা 2016 ভার্সন, আবার অনেকের হয়তো বা 2013 থাকতে পারে, 13। তো ওদের ক্ষেত্রে এখানে পেজ লেআউট লেখা থাকবে। পেজ লেআউট আমার এখানে আছে কিন্তু শুধুমাত্র লেআউট। আমার ভার্সনটা হচ্ছে 365 বলা হয়। এটা কোনো সমস্যা না, কাজ কিন্তু সেম। এটা কিছু ম্যাটার করে না আসলে। আচ্ছা, আমি পেপার সাইজ সিলেক্ট করে ফেলছি না, তাহলে চলেন এবার আসি মার্জিন। মার্জিনে গিয়ে আমি পুনরায় কাস্টম মার্জিনে চলে যাব। এখানে যেগুলো আছে এগুলোকে বলা হয় ডিফল্ট মার্জিন। আমরা সর্বশেষ যে মার্জিনটা নিয়ে কাজ করব সেটা সবসময় এখানে সবার উপরে থাকবে। তো আমরা কাস্টম মার্জিন বলতে নিজেরা নিজের মতো করে মার্জিন সেট করব। তো টপ মানে হচ্ছে পেজের উপরে মার্জিন দেওয়া, মানে মার্জিন বলতে কি, মার্জিন বলতে পেজের উপরে কিছুটা খালি স্পেস রাখা। আমরা আমাদের বিভিন্ন খাতায় আর কি আমরা মার্জিন করি, উপরে করে বামে করি। আবার পরীক্ষার সময় চিন্তা করেন, উপরে করেন বামে করেন, নিজের খাতা মার্জিন করেন একটুখানি, কিন্তু পরীক্ষার খাতা আপনি মার্জিন করেন ওইয়া লম্বা 1 ইঞ্চি। আবার অনেকে তো মনে করেন নিজের খাতা করেনও না। কারণ কি, কারণ হচ্ছে আমার টাকা দিয়ে কেনা, সেজন্য আর কি একটু আমরা স্পেস বাঁচানোর চেষ্টা করি। আবার ধরেন পরীক্ষার খাতা আমরা কি করি, যখন কোনো লাইন লিখি, কোনো কিছু লিখি, মানে প্রত্যেকটা লাইনের মাঝখানে যথেষ্ট পরিমাণে একটা স্পেস রাখি। কিন্তু এই কাজটা কিন্তু আমরা আবার নিজেদের খাতায়, পার্সোনাল খাতায় কিন্তু রাখি না। তো তার মানে এখানে আমি জিনিসটা বলতে চাচ্ছি কি, মার্জিন মানে কি, একটা পেজের উপরে, বামে, ডানে, নিচে খালি জায়গা রাখা। এই মার্জিনটা দ্বারা আমাদের কাজকে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। ধরেন আমি যদি মার্জিন না রাখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমরা যখন কাজটা প্রিন্ট করতে যাব, প্রিন্ট করার সময় আশেপাশের লেখা বাদ পড়ে যেতে পারে। সেজন্য আমরা সবসময়, আর বিশেষ করে কম্পিউটারের প্রত্যেকটা কাজের জন্য আমরা মার্জিন অবশ্যই রাখি। কম হোক বেশি হোক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু মার্জিন রাখি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা উপরে 0.5 মার্জিন রাখি, বটমেও কিন্তু 0.5 মার্জিন রাখি, ডানেও 0.5 মার্জিন রাখি, লেফটে 1 ইঞ্চি রাখি। 0.5 মানে হচ্ছে 1/2 ইঞ্চি, আর লেফটে হচ্ছে 1 ইঞ্চি। দেন ওরিয়েন্টেশন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপটা আমরা এখন দরকার না আসলে। তো ল্যান্ডস্কেপের কাজটা হচ্ছে আমরা যখন পেজটাকে একটু উল্টা দিকে ঘোরাই ফেলি, ধরেন আমি যদি জিনিসটা যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা পরীক্ষার প্রশ্ন দেখেন না, পরীক্ষার প্রশ্ন কি হয়, 2 কলামও হয়, কিন্তু এটা কি হয়, পাশাপাশি হয়। আমরা সাটিয়া ভাষা বলে পাতের যা, পাশাপাশি আর কি। তো এখানে দেখেন, এখানে দেখলে আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইমেজে ক্লিক করি, না হয় একটু ব্যাক করি, ব্যাক করে ইমেজে ক্লিক করি। এই যে দেখেন মোবাইল, এটা সোজাসুজিভাবে ধরা হলো, অর্থাৎ এটাকেও আমরা বলে থাকি পোর্ট্রেট। আর যখন আমরা এটাকে ঘোরাই ফেলি তখন সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আশা করি বুঝতে পারছেন। দেখেন অনেক এখানে এক্সাম্পল দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন বড় হওয়াতে এখানে নিচের বাটনগুলা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা একটু হালকা একটু ছোট করে দিই। আপনারা তো মোটামুটি বুঝে গেছেন, যেহেতু আসলে ওই প্র্যাকটিক্যাল কাজের জন্য স্ক্রিন বড় করলে সুবিধা। এখানে সরি, ছোট করলে সুবিধা, বড় বলে ফেলতেছি আমি। আচ্ছা, আমি 150 করে দিচ্ছি। কোথায় ছিলাম, মার্জিন, কাস্টম মার্জিন। ও আচ্ছা, তাহলে এখানে আমি অকেতে অ্যাপ্লাই করতে না পারার কারণে আমার মার্জিনটা সরে গেল। তাহলে আমি আবার দিয়ে দিলাম মার্জিন, দেন এরপরে ওকে, ঠিক আছে। আচ্ছা,
হয়ে গেলে আমি পুনরায় কন্ট্রোল পি দিয়ে আমার কাজটাকে আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখি। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার ২ পৃষ্ঠা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখনো ফন্ট সাইজ ঠিক করিনি আসলে। তো শুধুমাত্র আমরা পেজ সাইজটা ঠিক করছি। তাহলে এবার চলে আসুন আমরা ফন্ট সাইজ ঠিক করি। ফন্ট সাইজ ঠিক করার জন্য আমরা চলে আসবো হোমে। হোমে আসার পরে আমরা দেখবো এখানে ফন্ট সাইজ কত আছে, 15 আছে। আর লাইন স্পেসিং কত ছিল সেটা তো অবশ্য বলতে পারবো না। তাহলে আমি একটা কাজ করি, লাইন স্পেসিংটা ঠিক করে ফেলি। লাইন স্পেসিং অপশনে এসে আমরা এখান থেকে মাল্টিপল সিলেক্ট করব। মাল্টিপল সিলেক্ট করে 1.30 করব। এবার যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের স্পেস চলে আসছে এবং সম্পূর্ণ কাজটা আমরা এক পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, গুড। তাহলে চলেন এবার আমি এটা সেটিংটা কীভাবে করবো দেখো। আমার এখানে আগের একটা সেটিং করা কাজ আছে, এটা একটু আগে দেখিনি আমরা। জীবন বৃত্তান্তটা আমরা কিভাবে সেটিং করব দেখেন, এখানে উপরে জীবন বৃত্তান্তটা মাঝখানে লেখা হলো নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা। মানে এখানে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের পরে একটা সুন্দর একটা কিন্তু স্পেস রাখা হয়েছে। এই স্পেসের পরে কোলনগুলো কোলন ব্যবহার করা হয়েছে। এই কোলনগুলো যদি খেয়াল করেন সব কিন্তু কোলন একদম একই সমান। কোনো একটা সামান্য চুল পরিমাণে কিন্তু ডানে বা বামে কি আপনার নচ্ছর হবে না। আবার এই যে প্রত্যেকটা কোলনের পরে আমরা আরেকটা স্পেস রাখলাম, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। এই স্পেসের পরে আমরা এখানে নামগুলো লিখলাম, নাম, পিতার নাম, মাতার নাম, অ্যাড্রেস। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা লাইনগুলো কিন্তু সমানভাবে শুরু হয়েছে। এখানেও কিন্তু সেম এইটুক পর্যন্ত, মানে এই দিক থেকে এটা, আবার এখানে কোলনগুলো এইটুক পর্যন্ত বরাবর সমান। এই লেখা প্রত্যেকটা কিন্তু একদম শেষ পর্যন্ত এখানে কিন্তু সমান। এই যে এত সুন্দর একটা কাজ, এই কাজটা আমরা কিভাবে করব? তো এই কাজটা করতে হলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, লেখাগুলোকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় ম্যাক্সিমাম কাজের জন্য আসলে আমাদের সবসময় লেখাকে সিলেক্ট করতে হয়। তাহলে আমি কন্ট্রোল আই অল সিলেক্ট করে ফেলি। অল সিলেক্ট করার পর এই যে যে গ্যাপগুলো আমি দেখালাম এতক্ষণ, এই গ্যাপগুলো করার জন্য আমরা মার্জিনের মধ্যে একটা কাজ করি। এই মার্জিনের মধ্যে একদম সবার বাম পাশে আপনি যদি খেয়াল করেন এখানে একটা এল চিহ্ন দেখতেছেন, এল চিহ্ন। এটার নাম হচ্ছে লেফট ট্যাপ। এখানে যদি আমি আরেকবার ক্লিক করি, এটা পরিবর্তন হবে। এটা পরিবর্তন হয়ে আরেকটা চিহ্ন চলে আসবে, দুই দিকে এল। এটাকে আমরা বলে থাকি সেন্টার ট্যাপ। এরপর আরেকটা আসবে উল্টা এল, এটাকে আমরা বলি রাইট ট্যাপ। আবার পুনরায় আরেকটা আসবে, এটাকে বলা হয় ডেসিমাল ট্যাপ। এরপর আবার ক্লিক করলে আরেকটা আসবে, এটাকে বলা হয় বার ট্যাপ। আরেকটা এরপর আবার ক্লিক করলে যেটা আসবে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। এরপরে এটা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। আবার ক্লিক করলাম, ওই যে একদম শুরুতে যেটা ছিল সেটা আবার চলে আসলো। এখানে আমাদের অনেকগুলো কাজ জিনিস লাগে না, মাঝে মধ্যে অন্যান্যগুলো জিনিস লাগে। তবে শুরুতে যেটা আছে লেফট ট্যাপ, এটা আমাদের কিন্তু প্রায় সময় কাজে লাগে। তো এটা এখানে থাকা অবস্থায় এই জায়গায় এই এল চিহ্ন তার লেফট ট্যাপ থাকা অবস্থায় আমরা লেখাগুলো সিলেক্ট করে, ধরেন আমি এখানে চাইলে ২ এর পরে এই জায়গায়, অথবা আমি ২ এর পরে যদি একটা বেশি পরে কিন্তু না, ঠিক আছে? একটু সামান্য একটু নিচের দিকে মার্জিন বা রোলারের উপর আপনি যদি লেফট বাটন দিয়ে ক্লিক করেন তাহলে এই যে এখানে যেই এল চিহ্নটা অর্থাৎ লেফট ট্যাপ, এখানে একটা লেফট ট্যাপ বসে যাবে। দেখেন ছোট্ট ঝাপসা করে একটা এল চিহ্ন কিন্তু বসে গেছে, দেখা যাচ্ছে না? আবার আমি ২ এর পরে এখানে দেখেন এটা একটু লম্বা আছে, তার মানে এটা হচ্ছে 1/2 ইঞ্চি অর্থাৎ ২.৫ ইঞ্চি। ২ এর পরে যেটা আছে এটা হচ্ছে ২.৫ ইঞ্চি। এখানে আমি আরেকটা ক্লিক করলাম। তাহলে আমার প্রত্যেকটা লাইনের জন্য এবার কিন্তু এই ২ টা ট্যাব সেট হয়ে গেল। এখন আমি যতগুলো লাইনে ক্লিক করব প্রত্যেকটা লাইনে কিন্তু আমি এগুলো দেখতে পাবো। প্রত্যেকটা লাইনে আমি কিন্তু এগুলো দেখতে পাবো। আচ্ছা। আবার দেখেন আমি ধরেন এগুলো মুছে দিব। তাহলে সেক্ষেত্রে কি করব? এখানে কার্সরটা রেখে অর্থাৎ উপরে গায়ের উপরে কার্সরটা রেখে মাউস চেপে ধরে নিচে টান দিয়ে নামাই দিব। গায়ের উপরে কার্সরটা রেখে মাউস চেপে ধরে টান দিয়ে নিচে নামাই দিব। তাহলে চলে যাবে। তো যারা সিলেক্ট না করে ট্যাব সেটিং করবেন, আমি দেখাচ্ছি। এই যে আমি এখানে ট্যাব দিলাম, এখানে ট্যাব দিলাম। ওকে, ট্যাপ হয়ে গেল। কিন্তু আপনি যদি অন্য কোনো লাইনে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু সেগুলা দেখা যাচ্ছে না।
কেন? কারণ আপনি শুধুমাত্র একটা লাইনে কিন্তু ট্যাবগুলা ব্যবহার করছেন। তাহলে এইজন্য আপনি কিন্তু কাজটা করতে পারবেন না প্রপারলি। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা যখন ট্যাবটা সেটিং করব, তখন আমাদের কিন্তু অবশ্যই লেখা সবগুলোকে সিলেক্ট করতে হবে, অথবা আমার যতটুকু লাইনের জন্য ট্যাব দরকার আমি ঠিক ততটুকু লাইন পর্যন্ত সিলেক্ট করলেও চলবে। তাহলে আমি কন্ট্রোল আই দিয়ে অল সিলেক্ট করব। আমার এখানে আসলে এটার দরকার নেই। শিক্ষাগত যোগ্যতার মধ্যে ট্যাবের দরকার নেই। কিন্তু আমি এপ্লাই করলে আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে চলেন আমি আবার পুনরায় বসালাম। এখানেও বসালাম, ২ দিকে ২ টা বসালাম। এবার কি করব? আচ্ছা, ট্যাবটা বসালাম। এই যে কোলনগুলো আমরা এই বরাবর নিয়ে আসব। তো এটা নিয়ে আসার জন্য আমাদের কিবোর্ডের মধ্যে ক্যাপস লকের উপর একটা ট্যাব আছে। দেখেন কিবোর্ড। এই যে দেখেন ক্যাপস লক দেন এরপরে ট্যাব। ভালোভাবে বোঝা যাচ্ছে না, ইমেজটা ক্লিয়ার না। এজন্য এটাকে বলা হয় ট্যাব। ট্যাব কি? একটু ভালোভাবে দেখবেন। ট্যাব কি? চলেন আমরা এটার ব্যবহারটা করি। তো আমরা কোলনের এখানে ক্লিক করে অর্থাৎ কার্সরটা রেখে কিবোর্ড থেকে অনলি একবার ট্যাব কিটা চাপ দিব। চাপ দেওয়ার সাথে, সাথে আমার কোলনটা কিন্তু এই যে উপরে ট্যাব বরাবর কিন্তু এসে বসে যাবে। একইভাবে আমি কোলনের পরে লেখার আগে, নামের আগে কার্সরটা রেখে আরেকবার ট্যাব চাপ দিব। ২ বার চাপা যাবে না কিন্তু, একবার। তো এই যে ধর্ম যেখানে আছে, তাহলে আমরা র‍্যাপটা না নেওয়ার জন্য সেক্ষেত্রে কি করব? ১ম এ কোলনের পরে ক্লিক করব। তারপর লেফট অ্যারোর সাহায্যে কোলনের এক ঘর সামনে আসব। এসে এবার আমি ট্যাবটা এখানে এপ্লাই করব। এরপর এখানে আবার ক্লিক করে এপ্লাই করলাম। এখানে আবার সেম একইভাবে এইখানে এসে আমি সামান্য একটু ফরম্যাটিং এর কাজ করব। ১ম এ আমার এই লেখাটাকে আমি বোল্ড করব এবং সম্পূর্ণ টেবলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি সেন্টার করে ফেলব। ওকে। তারপর চলেন এখানে চলে আসি। এখানে এসে এখানে ট্যাব দিব। এখানেও একটা ট্যাব দিব। সেম এখানেও ট্যাব দিব, এখানেও ট্যাব দিব। এখানে এসে আরেকটা ট্যাব, এখানে এসে আরেকটা ট্যাব দিব। এখানেও ট্যাব দিলাম, এখানেও ট্যাব দিলাম। আচ্ছা, আমার এই কাজগুলোর জন্য আমরা এখানে মাঝখানে একটা স্পেস ব্যবহার করব। তো শুধুমাত্র এই কাজের জন্য যেহেতু স্পেস ব্যবহার করব, আমি এখানে আরেকটা নতুন করে ট্যাব সেটিং করে ফেলি। তাহলে আমি 5 ইঞ্চির মধ্যে একটা ট্যাব দিয়ে দিতে পারি। দেন এরপরে এবার আমার যেখানে, যেখানে দরকার আমি সেখানে গিয়ে একটা, একটা করে ক্লিক করে, করে ট্যাব দিয়ে দিবো। সেম এখানেও হবে। আর এটা যেহেতু এখানে আমি স্পেস দিয়ে দিচ্ছি কয়েকটা। ওকে। এখানে তাহলে আমাদের এটাকে আরেকটু নিচে নামাইতে হবে। উম আচ্ছা।
জিওমেট্রি সেন্টারটাকে কন্ট্রোল এর সাহায্যে আমরা সেন্টার অ্যালাইন করে ফেলতে পারি। এটাকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারি। এবং ফন্ট সাইজটা আমরা এখান থেকে বড় করে ফেলতে পারি। তারপর হচ্ছে আন্ডারলাইন করে ফেলতে পারি। এখানে স্পেসটা না রাখলেও সমস্যা নাই। তাহলে দেখেন আমাদের কাজটা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে গেল। তারপরে এখানে আর কোনো সমস্যা আছে কিনা আমি একটু দেখি। এটাকে একটু হাইলাইট করলে বেটার হয়। বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম। ওকে। তো এখন দেখেন কাজটা যেহেতু আমরা করে নিলাম, এবার এটাকে আমি সেভ করি। এতক্ষণ পর্যন্ত আমি এটাকে সেভ করিনি। তাহলে সেভ করতে হলে আমরা যে কী করব, ফাইলে চলে যাব। ফাইলে আসার পরে আমরা চলে আসবো সেভ এজ, এরপর ব্রাউজ। তো ব্রাউজে আসার পর আমরা যেটা করব, আমরা একটা লোকেশনকে সিলেক্ট করে দিব। যেহেতু আমি এই কাজটা যে কোনো সময় খুঁজলে যেন পাই, আমরা এটা দিস পিসিতে রাখবো। দিস পিসিতে এসে সি ড্রাইভ বাদ দিয়ে আমরা অন্য যে কোনো একটা ড্রাইভের মধ্যে কাজগুলো সবসময় সেভ করব। তো সি ড্রাইভে কেন সেভ করব না? কারণ আমাদের মাঝে মধ্যে সি ড্রাইভে ভাইরাসজনিত কারণে ফাইল ক্র্যাশ হয়, অর্থাৎ আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা নষ্ট হয়ে যায়। এটা যদি ভাইরাসের কারণে নষ্ট হয়ে যায় তখন কম্পিউটার কিন্তু চালু হয় না। তখন এক্ষেত্রে আমাদের একটা দোকানে গিয়ে উইন্ডোজ সেটআপ দিতে হয়। তো যখন উইন্ডোজ সেটআপ দেওয়া হয় তখন সাধারণত সি ড্রাইভের পূর্বে যা ফাইল, যা সফটওয়্যার, যা কিছু থাকে সবগুলো মুছে ফেলা হয়। তো সেই জন্য আমরা যদি সি ড্রাইভের ভেতরে অথবা আমরা আমাদের স্ক্রিনে অর্থাৎ ডেস্কটপ স্ক্রিনের মধ্যে কোনো কাজ রাখলে এগুলো কিন্তু আমরা আর কখনো পাবো না। এটা সবাই মাথায় রাখবেন। ডেস্কটপ স্ক্রিনের মধ্যে কোনো কাজ রাখা যাবে না। তাহলে আমি আবার পুনরায় এটা সেভ করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে আসার পরে আমি দিস পিসিতে ক্লিক করব। অনেকে এখানে দিস পিসির জায়গায় অনলি পিসি বা কম্পিউটার লেখা দেখবেন আপনাদের কম্পিউটারের ক্ষেত্রে। এখান থেকে আমি যে কোনো একটা ভলিউম, আচ্ছা নিউ ভলিউমটা সিলেক্ট করি, এটার ভিতরে রাখি। দেন এবার আমি ধরেন আমার এখানে একটা নতুন করে একটা ফোল্ডার তৈরি করি। নিউ ফোল্ডারে ক্লিক করলাম। দেন নিউ ফোল্ডারে ক্লিক করার পর এবার আমি এখানে একটা নাম লিখব। ধরেন আমরা এখানে লিখতে পারি এমএস ওয়ার্ড প্র্যাকটিক্যাল। এটা উপর আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আমরা সেই ফোল্ডারটির ভিতরে প্রবেশ করতে পারবো। আমার ফাইলের একটা অবশ্যই সুন্দর একটা নাম দিতে হবে। আমি কি কাজ করলাম, আমার কাজের উপর ভিত্তি করে একটা নাম দিব। উল্টাপাল্টা নাম আমরা কিন্তু ব্যবহার করব না। যেমন ধরেন করিম 1, করিম 2, করিম 3 এভাবে কিন্তু কোনো ফাইল সেভ করবেন না। পরবর্তীতে আপনি খুঁজলেও পাবেন না। সেজন্য আপনারা যেই কাজটা করবেন ওই কাজ রিলেটেড ওই কাজের নামটা ব্যবহার করবেন। তাহলে আমার এখানে কাজটার নাম কি, বায়োডাটা। আমি এখানে লিখে দিতে পারি বায়োডাটা। বায়োডাটা কার, এখানে লিখে দিতে পারি সেটা যার বায়োডাটা আমি তার নামটা এখানে লিখে দিতে পারি। ঠিক আছে। এরপর এবার আমি সেভ বাটনে ক্লিক করে ফাইলটা সেভ করে ফেলবো। ওকে, হয়ে গেল। ধরেন এইবার আসেন আরেকটা চমৎকার জিনিস দেখা দিচ্ছে। এই বায়োডাটাটা আপনি আপনার কম্পিউটারে কাজ করলেন। এখন আপনি এটা কোনো একটা দোকান থেকে প্রিন্ট করবেন। যদি আপনার কাছে প্রিন্টার না থাকে তাহলে আপনি সেই দোকানে যখন নিয়ে যাবেন, সেই দোকানে যেন আপনার কোনো লিখা পরিবর্তন হয়ে না যায়। হয়তোবা বিভিন্ন সময় দেখা যায় অনেকের কম্পিউটারে খোলে না, বিভিন্ন সমস্যা পড়ে। তো এজন্য আমরা সুন্দর একটা ফরম্যাটে এটাকে সেভ করতে পারি, যেটাকে বলা হয় পিডিএফ ফাইল। আমরা ফাইল থেকে এসে এক্সপোর্টে ক্লিক করে ক্রিয়েট পিডিএফে ক্লিক করে এটাকে আমরা পিডিএফ ফাইল তৈরি করে ফেলতে পারবো। তাহলে আমি ক্রিয়েট পিডিএফে ক্লিক করলাম। দেন এরপর আমি এটাকে ওই আমার আগের জায়গায় সেম জায়গায় নাম যা আছে তা সব কিছু ঠিকঠাক থাকবে। দেন এরপর আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। তাহলে এখন আমার এই ফাইলটা পিডিএফে সেভ হয়ে যাবে। এটা যদি পিডিএফে সেভ হয়ে যায় তাহলে এটা আমরা কিন্তু যে কোনো সময় যে কাউকে আমরা ইজিলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করতে পারবো। তো ধরেন আমি যদি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে
আপনাদেরকে কিভাবে পাঠাতে হয় সেটা যদি দেখাই, ধরেন আমি এটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে দেখেন কিভাবে পাঠাবো। আপনি আপনার কম্পিউটার থেকে নিজের কাছেও কিন্তু নিতে পারেন এই সিস্টেমে। আপনি যাকে পাঠাবেন তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পর যেহেতু ছবি হলে ছবি, ভিডিও, যেহেতু আমার এটা কিন্তু ডকুমেন্ট, আমি ডকুমেন্টটি সিলেক্ট করি। এরপর চলেন আমরা ফাইলটা কোথায় সেভ করলাম সেখানে চলে যাই। তাহলে আমরা দিস পিসিতে সেভ করলাম। এরপর হচ্ছে নিউ ভলিউম, ডাবল ক্লিক করলাম। দেন একটা নাম সেভ করছিলাম না, কি নাম ছিল যে ফোল্ডার করছিলাম। আচ্ছা আমি একটু খুঁজে দেখি। এমএস ওয়ার্ড প্র্যাকটিক্যাল, এই যে এমএস ওয়ার্ড প্র্যাকটিক্যাল। ওকে, আসলাম। এবার এখানে কিন্তু আমার দুইটা ফরম্যাট আছে, একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আর একটা হচ্ছে পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল সেভ করার একটা সুবিধা হচ্ছে কি, আপনারা এই ফাইলটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কাউকে পাঠিয়ে দিয়ে গেলে এটা আমরা মোবাইলে ডাউনলোড করতে পারবো, আমরা এটা মোবাইলে দেখতে পারবো, মোবাইলে পড়া যাবে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল কিন্তু মোবাইলে পড়া যায় না। আবার পাশাপাশি আরেকটা কাজ করা যায়, সেটা অর্থাৎ ধরেন এই যে পিডিএফ ফাইল, এটার একটা সুবিধা কি, মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু সফটওয়্যার আমাদের মোবাইলে কিন্তু থাকে না। পিডিএফের সফটওয়্যার কিন্তু ডিফল্টভাবে থেকে যায়। এজন্য আপনি দেশে হোক বিদেশে হোক যে কাউকে পিডিএফের মাধ্যমে যে কোনো ডকুমেন্ট পাঠালে সেই ইজিলি মোবাইলে ফাইলটা ওপেন করে পড়তে পারবে, দেখতে পারবে। কিন্তু সেটা যদি মাইক্রোসফট ওয়ার্ডে হয় তাহলে কিন্তু সেটা সম্ভব না। এটা সবচেয়ে বড় একটা সুবিধা। আমি সেন্ডে ক্লিক করে দিলাম। এখন এটা কিন্তু আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন এখান থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ আমরা বেশ প্রায় 40-50 মিনিটের মতো অপেক্ষা করছি। আমরা অনেক লং 2টা ক্লাস করলাম, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমি আপনাদের কাছ থেকে যাদের কোনো সমস্যা থাকলে সেটা আমি জিজ্ঞেস করব। অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমাকে একজন, একজন করে প্রশ্ন করবেন। জি ভাইয়া। ওটা হচ্ছে আপনার মার্জিন, রোলার আরকি, রোলারের কাজ। হ্যাঁ, অর্থাৎ ট্যাবগুলা আমরা মূলত রোলারের মাধ্যমে কি করি? কাজগুলা করে থাকি। এই রোলার যদি এখানে যদি না থাকে, তাহলে আপনি কিন্তু ট্যাবের কাজ করতে পারবেন না। যেমন ধরেন বিউতে গেলাম, বিউতে গিয়ে আমি যদি রোলারটা যদি এখান থেকে তুলে দিই, তাহলে এখান থেকে কিন্তু আপনি ট্যাব খুঁজে পাবেন না আর। তাহলে এক্ষেত্রে আপনি ট্যাবের ব্যবহারের কাজটা করতে পারবেন না। তো সেজন্য আমাদের এখানে কিন্তু এই ভিউর মধ্যে রোলারটা দেওয়া থাকে, এটা আমরা টিক মার্ক দিয়ে থাকি। তো এই রোলারটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে আমরা কিন্তু কি, আমরা ট্যাবের কাজগুলো করতে পারবো। তো এটা হচ্ছে জাস্ট আমার একটা পেজে আমি কোথায় রাখবো। এটা ধরেন আমি ২ ইঞ্চির মধ্যে রাখলাম, আপনাকেও যে ২ ইঞ্চির মধ্যে রাখতে হবে তা কিন্তু না। আপনি চাইলে এগুলো একটু কমাতে পারেন, বাড়াতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে সরাইয়া এই ৩ এর মধ্যে নিয়ে গেলাম। তাহলে আমার জিনিসটা একটু দূরত্ব বেড়ে যাবে। এটা হচ্ছে জিনিস। আ ভিউর মধ্যে, ভিউর মধ্যে রোলার। এখানে ল্যাপটপ এল চিহ্ন আরকি। ল্যাপটপ বলা হয়। এখানে অনেকগুলো অপশন আছে। তো সেগুলো আপনি কিভাবে আনবেন? একটা, একটা ক্লিক করবেন। একটার পর একটা আসতে থাকবে। একটা ক্লিক করলাম, আরেকটা আসলো, আরেকটা ক্লিক করলাম, আরেকটা আসলো। এভাবে ক্লিক করতে থাকবেন। একটার পর একটা আসতে থাকবে। তবে আমাদের এখানে সবচাইতে বেশি দরকার হচ্ছে এইটা, ল্যাপটপ। হুম, এটা বেশি ব্যবহার করা হয়। এটার কাজ, এটার কাজ, এই যে এটার কাজ হচ্ছে ধরেন এই যে আমি এখানে একটা ট্যাব ব্যবহার করছি না, মানে স্পেস ব্যবহার করছি না, আমার স্পেসগুলোকে সমানে রাখা।
আপনি যদি ধরেন, আপনি যদি এখান থেকে এগুলো যদি সরায় ফেলেন, কেমন? অর্থাৎ আমি পুরাতন আরেকটা ফাইল ওপেন করি, দাঁড়ান। আ আমার এখানে যেটা আছে না? এই জায়গায় দাঁড়ান, আমি এখান থেকে ওপেন করি। একদম লাস্টে আমার আ কন্ট্রোল জেড দিলাম। এই যে এখন খেয়াল করবেন, আমি এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব চাপবো। একবার চাপ দিলাম। দেখেন? এটা একটুখানি স্পেস হয়েছে যে। আবার এখানে দিলাম। তাহলে এটা ওই উপরেরটা আর এটার মধ্যে কি একটা কোনো একটা স সম্পর্ক আছে? নাই। এ এক জায়গায়, এ আরেক জায়গায়। একজন হচ্ছে মামার বাড়ি, একজন হচ্ছে দাদার বাড়ি। তে জি। তো এজন্য আমরা এদেরকে অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখার জন্য আমরা ট্যাব ব্যবহার করি। অ্যালাইনমেন্ট মানে সবাই যেন সমান হয়। বুঝলেন? এখন ধরেন আমি যদি এখানে যদি একটা ট্যাব চিহ্ন বসাই দিই, তাহলে এখানে একটা, একটা করে ট্যাব ইউজ করছি যে, সেগুলো দেখবেন যে এইখানে চলে আসবে। আমি যেখানে ট্যাব বসাবো ঠিক ওই বরাবর চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। জি, জি। আগে সিলেক্ট করে ট্যাবটা সেট করবেন, তারপর ট্যাব ব্যবহার করবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আজকের কাজটা কিন্তু আমরা গত ক্লাসের কাজগুলো করে করছি। শুধুমাত্র আজকে নতুন কি শিখলাম? ফেজ সাইজ, মার্জিন এই ২ টা জিনিস শিখলাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দেই। ঠিক আছে? জি? হ্যাঁ, রেকর্ডিং পাবেন, অবশ্যই পাবেন। রেকর্ডিং অবশ্যই পাবেন। ৫ টা ফ্রি ক্লাসের রেকর্ডিং অবশ্যই পাবেন। ৫ টা রেকর্ডিং এর পরে কিন্তু আর কোনো রেকর্ডিং দেওয়া হবে না। এর পরবর্তী সবগুলা রেকর্ডিং কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া থাকবে। এগুলো শুধুমাত্র যারা আমাদের কোর্সে এনরোল করবে, আ ওনারাই আমাদের ওয়েবসাইটে আ পাবেন। আমরা আপনাদেরকে ওখানে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে দিব। সেখানে আপনি কিভাবে ক্লাসগুলো করবেন, ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন, এগুলোর উপর কিন্তু আমরা ক্লাস করাবো। এগুলো আমরা সবকিছু আপনাদেরকে বুঝাই দিব। এই ৫ টা ক্লাসের পরে আমরা দেখব কিবোর্ডের ব্যবহার। কিবোর্ড কিভাবে ব্যবহার করতে হয়, টাইপিং কিভাবে শিখতে হয়, সেই জিনিসগুলা।